সব ঠিক থাকলে 10 বছর পর 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 তারিখে হবে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, আর 10 জুলাই হওয়ার কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা। চীনের সফরে করণীয় নির্ধারণে এরই মধ্যে একাধিক বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণও। তবে ভারতের মতো চীনের আলোচনার টেবিলেও থাকছে তিস্তা ইস্যু। এছাড়া MRT-2, ভাঙা থেকে কুয়াকাটা ব্রডগেজ লাইন সহ বেশ কয়েকটি প্রকল্পের পাশাপাশি দেশটির কাছ থেকে $5 বিলিয়ন ঋণ সহায়তার বিষয়। এখনও আসলে আলাপ আলোচনা চলছে। আজকেও একটা টিম আছে, তারা বোধহয় ERD's সাথে আলোচনা করছে। আর বিভিন্ন লাইন মিনিস্ট্রির যেই বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আছে সেইগুলো নিয়েও ফাইনালাইজেশন চলছে। তো এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কোনটা ইয়ে করব। আর্থিক সহযোগিতা না, এখন তো বিভিন্ন ধরনের বাজেট সাপোর্ট একটা ইস্যু আছে, বাট আরও অন্যান্য মেকানিজম আছে। তো সবগুলোই আমরা এক্সপ্লোর করছি। 2016 সালের সেপ্টেম্বরে ঢাকা সফর করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সফরে 27টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল, যার 15টির কাজ এরই মধ্যে শেষ হয়েছে, 6টি চলমান। আর 6টির প্রকল্প পরিবর্তন করে নতুন প্রকল্পের চিন্তাভাবনা চলছে। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের উপকারে আসবে তেমন প্রকল্পই চীনের কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দেওয়া আছে, অর্থাৎ যেই সমস্ত প্রজেক্টগুলো ইম্প্যাক্টফুল হবে এবং যেই সমস্ত প্রজেক্টগুলো আমাদের জন্য হবে এবং যেই সমস্ত প্রজেক্টগুলো কুইক রিটার্ন হবে, আমরা সেগুলো প্রায়োরিটি দিব। অর্থাৎ কে কী দিতে চায় সেটার থেকে আমাদের প্রায়োরিটি কী আছে, আমাদের স্বার্থ কোনটাতে ভালো ইয়ে হবে, সেগুলো আমাদের বিবেচনা করতে হবে এবং সেইভাবেই আমরা আগাচ্ছি। 4 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা 11 জুলাই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শেষ রক্ষা হবে না জেনেই নিজেদের ভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় পরিবারটি। একদিন আগেই যমুনার বুকে বিলীন হয় সিরাজগঞ্জের হাটপাঁচিল এলাকার এই দোতলা ভবন। পানি বাড়ার সাথে সাথে আরও তীব্র হয়েছে ভাঙন। এক সপ্তাহে নদী গর্ভে গেছে এলাকার অন্তত 10টি বসত বাড়ি আর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ডানতির রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না করায় দেখা দিয়েছে এমন ভাঙন। বাঁধের কাজ 4 বছর হলো পাশ হয়েছে, ঠিক মতো কাজকামও করে না। এখন মনে করেন যে পানি বাড়ছে, এখন ভাঙ্গা ছিল সব দালান বিল্ডিং ঘর বাড়ি সব নদীতে চলে যেতেছে। আমরা কিছুই চাইনি, আমাদের এইটুকু পর্যন্ত যা আছে এইটুকু সাহায্য করো। সরকারের কাছে আবেদন, যদি আমাদের গ্রাম অঞ্চল যদি বাঁধে দিত তাহলে সবাই একটু শান্তি থাকতো। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ। ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেখানে পর্যাপ্ত পরিমাণ জিও টিউব ডাম্পিং করা হচ্ছে। এছাড়া চ্যানেলের প্রশস্ততা বৃদ্ধি করার জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী ড্রেজিং করে চ্যানেলকে খনন করার কাজ বর্তমানে চলমান রয়েছে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শহরে মানুষের স্রোত। গেল কয়েক বছর ধরে মার্কেট, অলিগলি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির হারই বলে দেয় গ্রাম থেকে কতটা শহরমুখী জনচাপ বাড়ছে চট্টগ্রামে। সদ্য প্রকাশিত 2022 সালের জনশুমারি রিপোর্টে উঠে এসেছে 2011 সালের আগে 31.5 লাখ মানুষ শহরে বাস করলেও এখন তা প্রায় 49 লাখ, অর্থাৎ 17 লাখেরও বেশি মানুষ এসেছে শহরে। অথচ গ্রামে 11 বছর আগে যেখানে 44.5 লাখ মানুষ বাস করত, সেটি প্রায় 2 লাখ কমে গেছে এখন। উদ্বেগজনক তথ্য হচ্ছে 15 থেকে 24 বছর বয়সী চট্টগ্রামের 30% তরুণী কোনো শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ কার্যক্রমে নেই। আর শিক্ষার্থীদের 90% সাধারণ শিক্ষায় যুক্ত, যেখানে 1%-এরও কম শিক্ষার্থী কারিগরি শিক্ষায়। 15 থেকে 24 বছর বয়সী লোক 30% যদি কোনো কিছুতেই না থাকে, তাহলে এটা অ্যালার্মিং। আমরা পপুলেশন ডিভিডেন্ডের মধ্যে আসি। তাহলে এই লোকগুলোকে কাজে লাগাতে না পারলে আমরা ডিভিডেন্ডের পুরো সুবিধা নিতে পারবো না। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, কর্মমুখী শিক্ষা, বেকারত্ব হ্রাস আর তরুণ জনগোষ্ঠীকে সক্ষম করে তুলতে সমন্বিত সামগ্রিক পরিকল্পনা দরকার। আইসিটির পাশাপাশি আমাদের রিনিউয়েবল এনার্জি, হেলথ কেয়ার টেকনোলজি, এগুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সফট স্কিল ডেভেলপমেন্ট ও জীবনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। জনশুমারি রিপোর্টে আছে কিছু ইতিবাচক পরিবর্তনের তথ্য, যেমন চট্টগ্রামে শিক্ষার হার বেড়েছে 22%-এরও বেশি। বাসগৃহের ধরনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আগে যেখানে 6% ঝুপড়িঘর ছিল, এখন সেটি নেমেছে 1%। পাকা বাসগৃহ 24% থেকে বেড়ে হয়েছে 44%। ফ্লোটিং পিপল 2011 সালে ছিল প্রায় 12,000, এবার আমরা পেয়েছি মাত্র 2,200। ঝুপড়িঘর যেটা 2011 সালে ছিল অলমোস্ট 6%, এটা এখন 1%-এরও কম। চট্টগ্রামে অবিবাহিত নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। নারীদের মধ্যে এ হার যেখানে 26%, সেখানে পুরুষদের হার 42%। তবে মোট জনসংখ্যার 50.15%ই নারী, পুরুষ 49.84%। সার্বিকভাবে জেলার মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 91,69,465 জন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। 13 বছর আগে সাভার দক্ষিণ পাড়ায় খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। ওই মামলা প্রথমে তদন্ত করে সাভার থানা পুলিশ, পরে দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তবে দীর্ঘ তদন্তেও হয়নি কুলকিনারা। তাই এবছর মামলা হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে। গেল 30 মে হত্যাকারী ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায়কে সাভার থেকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতার করা হয় আরও 2 আসামিকে, যাদের একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস। সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি 1998 সাল থেকে ওই বাসায় যান। একসময় উনি এই আমাদের নিচতলায় বসবাস করি আমাদের ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিসের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়েছেন। সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান। একসময় এই শামীমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকারী সুবলের সঙ্গে শামীমার অনৈতিক সম্পর্কে বাধা দেয়ায় খুন হন সেলিনা খান মজলিস। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিল আসামিরা। পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পিবিআই প্রধান। হ্যাঁ, ওইটা আপনি বলতে পারেন, কারণ কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। জনাব ইলোরা খান মজলিস এবং জনাব কয়েকদিন ধরেই টানা বৃষ্টি, তাই আবারও বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর 2টি স্থানে ভেঙে গেছে বাঁধ। এতে লোকালয়ে ঢুকেছে পানি। আকস্মিক বন্যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। সব ঘরে ভিতরে আসছিল, কিছু বাচ্চা কিছু মরে গেছে। এভাবে প্রত্যেক বছর বন্যা হয়, কিন্তু বন্যা হলে পানি উঠলে নেতা আসবো, কিছু দেখাইবো, কিছু সিরামুড়ি দিব, এরপর আর এটা কোনো ভূমিকা নাই। সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে, কয়েক মাসের মধ্যে এক থেকে অনুমোদন পাবে এবং তারপরে ইনশাল্লাহ কাজ শুরু হবে। টানা বর্ষণে তলিয়েছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার অন্তত 20টি গ্রাম। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। উত্তরাঞ্চলে বেড়েছে তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি, ডুবেছে নিচু এলাকা। এদিকে টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নিম্নাঞ্চলের পাশাপাশি নগরীতেও ঢুকেছে পানি। জেলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আর 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জেও বন্যা দেখা দিয়েছে। ঢলের পানিতে তাহিরপুর উপজেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুয়ারা বাজারে পানির স্রোতে নৌকাডুবিও হয়েছে। পানি তো গতকালকে থেকে অনেক পানি বাড়ছে, প্রায় মনে হয় আধা পানি বাড়ছে, আর পানি বাড়তি তখন মানে খুব বিপদে আমরা যাচ্ছি। পার্বত্য অঞ্চলেও পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন প্রায় 700 পর্যটক। এছাড়া বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2000 পরিবার।
পাহাড় কাটার ফলে ড্রেনেজ ভরাট হচ্ছে, সেই পানিগুলি এখন রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে। খাগড়াছড়ি উপজেলার বেশ কিছু অঞ্চল অলরেডি প্লাবিত হয়ে আছে এবং আমাদের যে সাজেকের যে রোডটা এখান থেকে যখনই পানিটা সরে যাবে তাদেরকে আমরা হয়তো নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করব। খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে সদর, পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাটিরাঙ্গার আলুটিলার সাপমারা এলাকায় হয়েছে পাহাড় ধসও। রওশনা তানিয়া, চ্যানেল 24। মেধা না কোটা, মেধা মেধা, এমন স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাজারো শিক্ষার্থীর এই পদযাত্রা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে। কোটা সব মিলে 56% কোটা। এই কোটা হওয়ার কারণে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমাদের কিন্তু চাকরির বাজারে এখন অনেক প্রতিযোগিতা হবে। নবম গ্রেড থেকে 20 গ্রেডের যত কোটা আছে সকল কোটা বাতিল, এটা আছে আমাদের মূল দাবি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট ঘুরে সায়েন্স ল্যাবে পৌঁছায় মিছিল। একদিন লাগুক, 2 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, যতদিন পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হয় আমরা রাজপথে থাকবো এবং আমরা দাবি আদায় করে ছাড়ব। আমরা আন্দোলন আরো বড় করব এবং আগামীকালকে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। পরে বাটা সিগন্যাল কাটাবন হয়ে শাহবাগে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। সে সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সরকার কমিশন গঠন করে কোটা যেটা আছে অনগ্রসর গোষ্ঠীর জন্য কিছু পরিমাণে থাকতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। বর্তমানের মতো এমন বৈষম্যমূলক অবস্থায় থাকা যাবে না। আমরা একটা সিদ্ধান্তে আসবে, যতক্ষণ না সিদ্ধান্তে আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। ঘণ্টাখানেকের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে ওই এলাকা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শেষ বিকেলে শাহবাগ মোড় থেকে ভিসি চত্বর হয়ে আপাতত আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের এই আন্দোলন ঢাকার বাইরেও হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। 2018 সালে আন্দোলনের মুখে সরকারি চাকরিতে থাকা 56% কোটার পুরোটাই বাতিল করে সরকার। পরে মুক্তিযোদ্ধার সন্তানদের রিটে হাইকোর্ট সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করলে ফিরে আসে কোটা প্রথা। তাই আবারও আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। বাড়িতে টোকায় নিয়ে আসবো। গেল কয়েক মাস ধরে একের পর এক সরকারি সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রশ্নবিদ্ধ সম্পদ বিব্রত করছে প্রশাসনকে। বিশেষ করে পুলিশের বেনজির আহমেদ আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের ফিরিস্তির পর সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব প্রকাশ নিয়ে নড়েচড়ে বসেছেন অনেকে। বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। রিট করেছেন আইনজীবী সুবীর নন্দী দাস। মঙ্গলবার তিনি হাইকোর্টকে বলেন, এমপিদের সম্পদ বিবরণী প্রকাশে যদি বাধ্য করা যায় তাহলে জনগণের টাকায় যাদের বেতন হয় সেই কর্মকর্তাদের হিসাব কেন নেওয়া হবে না? বিষয়টি শুনে হাইকোর্ট সরকারি কর্মচারীদের সম্পদের ঘোষণা সহ হিসাব দাখিল মানতে কঠোরভাবে নির্দেশনা দেন। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন, যারা এই মামলার বিবাদী আছেন অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। শুনানিতে আসে সরকারি কর্মচারীদের দুর্নীতির প্রসঙ্গ। হাইকোর্ট বলেন, পার্শ্ববর্তী দেশেও সরকারি চাকরিতে প্রবেশের সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে, কিন্তু বাংলাদেশে আইন থাকলেও কেন তা মানা হয় না, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। আগামী 3 মাসে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে সরকারকে, যেখানে উল্লেখ করতে হবে এই 3 মাসে কতজন সম্পদের হিসাব দিয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আগামী 5 জুলাই ইরানের দ্বিতীয় দফা নির্বাচন। এতে লড়ছেন কট্টরপন্থী নেতা সাইদ জালিলি ও তুলনামূলক উদারপন্থী মাসুদ পেজেশকিয়ান।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতির একাধিক ইস্যুতে সোমবার বিতর্কে বসেন তারা। এতে জালিলি বলেন, জয় পেলে ১৯৭৯ সালের কট্টরপন্থী নীতিকে আঁকড়ে ধরবেন তিনি। অন্যদিকে পেজেশকিয়ানের মনোযোগ নারী অধিকার ও মত প্রকাশের স্বাধীনতায়। পররাষ্ট্রনীতিতেও বিভক্ত দুই নেতার দর্শন। পশ্চিমা বিরোধী জালিলির অবস্থানের বিপরীতে সব দেশের সাথে বন্ধুত্বে বিশ্বাসী পেজেশকিয়ান। সবকিছু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের ওপর নির্ভর করে, এ ধারণা ভুল। যদি নিজ থেকে পশ্চিমাদের অনুশোচনা না হয়, তারা যদি নিজ থেকে আলোচনায় না বসে, তাহলে কোনো আপোষ হবে না। কেন আমাদের ব্যবসায়ী কিংবা শিক্ষার্থীরা সহজে যেতে পারে না পশ্চিমা কোনো দেশে? কেন গোটা বিশ্ব আমাদের কোণঠাসা করতে চায়? এর কারণ আমরা উদারতা দেখাইনি। আমাদের বিশ্বে টিকে থাকতে হলে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে হবে। শুরুতে আঞ্চলিক, এরপর বৈশ্বিকভাবে আমাদের বন্ধুত্বের হাত বাড়াতে হবে। ইরানের সাধারণ ভোটারদের দাবি, মসনদে যেই বসুক, মনোযোগ দিতে হবে অর্থনীতিতে। যিনি নির্বাচিত হবেন তাকে মনোযোগ দিতে হবে ইরানের অর্থনীতিতে। মূল্যস্ফীতি এবং দারিদ্র্য দূর করতে তার কাছে সঠিক পরিকল্পনা থাকা উচিত। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে গেল ২৮ জুন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটাভুটি। এতে কোনো প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा 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 नफरत नफरत नफरत। এবারের লোকসভার রাহুল গান্ধী অন্যবারের চেয়ে যেন একটু বেশি আত্মবিশ্বাসী আর দৃঢ়। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। বিরোধী দলীয় নেতা হিসেবে লোকসভায় রাখা প্রথম বক্তব্যে যেভাবে তুলোধনো করলেন বিজেপি, কট্টর হিন্দুত্ববাদী আরএসের আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সংসদে এবং সংসদের বাইরে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। महादेव की तस्वीर को जिस तरीके से लहराने का काम किया, ये कतई इन सब चीजों को बर्दाश्त नहीं किया जा सकता। रूल्स में है कि आप कोई भी चित्र को नहीं दिखा सकते सदन में। লোকসভার রেকর্ড থেকে রাহুলের বক্তব্যের অংশবিশেষ এক্সপাঞ্জ বা মুছে ফেলা হয়েছে। মঙ্গলবার এর নিন্দা জানিয়েছেন রাহুল। বলেছেন তিনি যা বলেছেন সত্য বলেছেন। এক্সপাঞ্জের নিন্দা জানিয়ে চিঠি দিয়েছেন স্পিকারকে। मोदी जी की दुनिया में सच्चाई एक्सपंज हो सकती है, मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है। जो मैंने कहा था, जो मैंने कहना था, मैंने कह दिया, वो सच्चाई है। और एक्सपंज करें, जितना करना है करें, सच्चाई सच्चाई होती है। और उन्होंने क्या कहा? उन्होंने कहा রাহুল সমর্থন পাচ্ছেন তার দল তো বটেই, অন্য বিরোধী সংসদ সদস্যের কাছ থেকেও। ये भी हिंदू हैं आपके तरफ, सब भाजपा की तरफ, जो अपने आप को हिंदू कहते हुए भी वो लोग नफरत और हिंसा फैलते हैं। इसमें मुझे तो कोई गलत नहीं लगा, क्योंकि ये सही बात है। हम तो बहुत सालों से देख रहे हैं हमारे राजनीति में। তবে রাহুলের হাতে তুলোধনো হওয়ার পর কৌশলী আচরণ দেখিয়েছেন মোদি। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে মঙ্গলবার প্রথম ভাষণ দেন এনডিএ সংসদ সদস্যদের উদ্দেশ্যে, যেখানে লোকসভায় রাহুলকে আটকাতে জোটের নেতাদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে সংযত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বৈশ্বিক প্রতিযোগিতায় আর পণ্যের গুণগত মানে রপ্তানি খাতে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। ৩ বছর পরে উন্নয়নশীল দেশে রূপান্তরের পর যে খাতে রয়েছে নতুন আরও ঝুঁকি। তাই আইএমএফের সুপারিশ বাস্তবায়ন আর রপ্তানি খাতকে প্রস্তুত করতে তৎপর সরকার। চলতি বছরে মাত্র 5 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রপ্তানির সব পণ্যে কমানো হলো প্রণোদনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রপ্তানি খাতে দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা 3% পয়েন্ট থেকে কমিয়ে করা হয়েছে 1.5%। পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনার হার 0.50 থেকে নামানো হয়েছে 0.30। সহায়তা কমানো হয়েছে চামড়া, পাট ও কৃষি খাতের নানা পণ্যেও। সরকারের এমন সিদ্ধান্তকে রপ্তানি আয়ের বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বলছেন পিছিয়ে পড়বেন বিশ্ব বাণিজ্যে। এইটা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বিনিময় আমাদেরকে কি দিবে? একটা ফ্যাসিলিটিস তো থাকতে হবে। ওয়ার্ল্ডের সব দেশে পাচ্ছে। ইন্ডিয়ার মতো এত বড় অর্থনৈতিক যে সমৃদ্ধ দেশ, তারাও কিন্তু রপ্তানির বিপরীতে নানা রকমের সুবিধা দিচ্ছে। চায়না দিচ্ছে, ভিয়েতনাম দিচ্ছে। এগুলো আমরা কিন্তু অর্থ মন্ত্রণালয়কে, সরকারকে আমরা অবহিত করেছি। স্বাবলম্বী খাত হয়ে গড়ে উঠতে
পোশাক খাতকে আর বাড়তি সময় দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদদের। বলছেন, বছরের পর বছর প্রণোদনার রেওয়াজ নষ্ট করবে প্রতিযোগিতার মনোভাব। রয়েছে উন্নয়নশীল দেশে রূপান্তরের আগ পর্যন্ত সহনীয় হওয়ার পরামর্শও। আমরা বর্তমানে যে সমস্যা অতিক্রম করার চেষ্টা করছি, আমাদের রিজার্ভ একটা ক্রাইসিস আছে, প্লাস আমরা $450 বিলিয়ন অর্থনীতিতে যত বড় রপ্তানি খাত থাকার কথা ছিল, আমাদের কিন্তু অত বড় রপ্তানি খাত নাই। কাজে আমরা চাই যে রপ্তানি খাতে যেন আর একটু প্রসার লাভ করতে পারে, এবং সেই ক্ষেত্রে হয়তো এই প্রণোদনা তাদের কিন্তু খানিকটা কম্পারেটিভ করতে পারছিল আর কি। ভর্তুকি তো মানে এতদিন ধরে চলছে, এটা অনেকেই অভ্যস্ত হয়ে গেছেন, এবং তারা যখন এটার বিক্রয় মূল্য নির্ধারণ করেন তখন এই ভর্তুকিটাকে মিলিয়ে তার প্রফিট কত সেটা তারা ঠিক করেন। সুতরাং একটা অভ্যস্ততার ব্যাপার আছে, কিন্তু বাস্তবতাটা হলো যে পরবর্তীতে তো এটা আমাদের থাকছে না। সুতরাং সেই প্রস্তুতিটা আমি যদি একটু আগের থেকে ক্রমান্বয়ে নেই, তাহলে রপ্তানিকারকদেরও অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। বর্তমানে পাট, চামড়া, হিমায়িত মাছ, কৃষি পণ্য সহ বিভিন্ন শিল্পের 43টি পণ্য রপ্তানিতে প্রণোদনা দিচ্ছে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। গেল মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা, যার মধ্যে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4 রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকেই 84,000 কোটি বা 46%। অবস্থা উত্তরণে বছর 4 আগে প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি সই করে কেন্দ্রীয় ব্যাংক, প্রতি বছর বিশেষ সভার মাধ্যমে যাতে পর্যালোচনা করা হয় সার্বিক অগ্রগতি। সেই ধারাবাহিকতায় গেল 2 জুন অনুষ্ঠিত বৈঠকে নির্দেশনা দেওয়া হয় শীর্ষ 20 খেলাপি থেকে আদায় বাড়াতে আলাদা টিম গঠনের। এছাড়া ইচ্ছাকৃত খেলাপিদের তালিকাও পাঠাতে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। এই এমইউ একটা যে করা হচ্ছে, এগুলো লোক দেখানো এমইউ কিনা আমি জানি না, তো এগুলো করে কি লাভ? বরঞ্চ কীভাবে ওদের পারফরমেন্স ভালো হবে সেই রাস্তাটা আপনারা বের করেন। এমইউ তো আমি দেখতেছি বহু আগে থেকে তো মনে হচ্ছে। এই ব্যাঙ্কগুলোকে যদি আমরা মানে স্বাস্থ্যবান না রাখতে পারি, বা যদি মানে তাকে এই ব্যাঙ্কগুলোকে যদি আমরা টার্ন অ্যারাউন্ড না করতে পারি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। বৈঠকে বলা হয় 2023 সালে ওই 4 ব্যাংকের মূলধন ঘাটতি ছিল 40,000 কোটি টাকা, যা বছর ব্যবধানে বাড়ে 11,000 কোটি টাকার বেশি। এ নিয়ে উদ্বেগ জানিয়ে নির্দেশনা দেওয়া হয় ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে 12.5% হারে মূলধন সংরক্ষণের। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, ব্যাংকগুলোর সাথে সমঝোতা করে পরিস্থিতি উত্তরণ সম্ভব নয়। এখন ইমিডিয়েটলি দরকার, যেটা আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংক খালি এমওইউ করছে এবং প্রয়োজনে চাইতে কোনো লাভ হবে না। এটা করতে হবে সেন্ট্রাল ব্যাংকের টার্গেট দিয়ে, সেটা পালন না করে প্রয়োজনে সরকারকে বলবে পুরো ব্যবস্থাপনা এবং পুরো পরিচালক বোর্ডের এসে চেঞ্জ করে দিতে হবে। নূতন নেতৃত্ব আসুক, নূতন ব্যবস্থাপনা আসুক, তা দেখা যায়। না হলে কিন্তু আমার মনে হয় এই সমস্যার সমাধান করা হবে। বর্তমানে এই 4 ব্যাংকের বিতরণ করা ঋণের মধ্যে খেলাপির হার 26%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সম্পর্কটা সাপে নেউলে, কথার রাজ্যে কেউ কাউকে ছাড় দেয় না, কিন্তু অর্থের কাছে সকল অনর্থ মিলিয়ে যায় নিমিষে। বাণিজ্যে যেহেতু লক্ষ্মী বসতি গড়ে, তাই সে পথে নেই কোনো বাধা। আর দ্বিপাক্ষিক বাণিজ্যে ভূরাজনীতির খেলাকে পাশ কাটিয়ে ভারতের বাজারে চীনের অবস্থান এখন শীর্ষে। কিন্তু এ লড়াইয়ে পিছিয়ে পড়েছে ভারত। চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি ছুঁয়েছে $85 বিলিয়ন, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির। ভারত চীন বাণিজ্যের ঠিক উল্টো পিঠেই দিল্লি ওয়াশিংটন বাণিজ্যের গল্প। বছর ব্যবধানে 8.5% ব্যবসা কমে দাঁড়িয়েছে $118 বিলিয়ন। অন্যদিকে ভারতে বেড়েছে চীনা পণ্য আমদানি। বছর ব্যবধানে 4% বেড়ে বর্তমানে যার পরিমাণ প্রায় $119 বিলিয়ন। অর্থাৎ ভারত জুড়ে চীনা পণ্য বয়কট প্রচারণায় হালে নেই পানি। চীনা পণ্য আমদানির প্রভাব পড়ছে ভারতের দেশীয় শিল্পে। বেইজিংয়ের একচ্ছত্র আধিপত্য কমাতে নানা পণ্যে বাড়ানো হয়েছে আমদানি শুল্ক। কিছু পণ্য রপ্তানিতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। পরিবর্তন আনা হয় বিনিয়োগ নীতিতে। দেশজ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট খাতে বাড়ানো হয়েছে প্রণোদনাও। তবে অর্থনীতিবিদদের মতে এই সমস্যার সহজ কোনো সমাধান নেই। ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশে
বাণিজ্যের ভারসাম্য রাখাটা সবচেয়ে জরুরি। তাই রাজনীতির কথার রাজ্যে হারিয়ে না গিয়ে অর্থ বাণিজ্যের ভারসাম্য রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নুসরাত মৌমি, চ্যানেল 24। কিউজাই, ব্ল্যাক স্টার, এগোপসান, চিয়াংমাই, লেভিজেন, রুনাই কিং কিংবা ইন্ডিয়ান চোষা, এগুলো সব এক একটি আমের জাত। বিদেশি এসব আমের চারাও উৎপাদিত হচ্ছে উত্তরের জেলা দিনাজপুরে। ফলন ও জাত জেনে বুঝে চারা নিয়ে বাগান করছেন কৃষকরা। আপডেট যে জাতগুলো যেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, আমাদের দেশে তো এর আগে এই ধরনের জাত ছিল না। আমরা এই ধরনের লেটেস্ট আমগুলো কখনো দেখিনি। তো এই হর্টিকালচারে এসে আমরা অনেক ভালো ভালো আমের জাত দেখলাম, যেটা আমরা এখান থেকে চারা নিয়ে রোপণ করব। এখানে আমরা এত ধরনের আম, কমলা রঙের আম, সবুজ রঙের, লাল রঙের আম। এর আগে বাসায় যে আমরা ফল বাগানগুলো লাগাইছি, সেগুলো মনে করেন যে আমরা বছরে এককালীন আমরা ফল পাই। কিন্তু এখন এখানে আসে আমরা জানতে পারতেছি যে আমরা ওই গাছেই যদি আমরা রোপণ করি, তাহলে আমরা বছরে 2 থেকে 3 বার আমরা ফল পাবো। হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা জানান, বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করার পর তা মাতৃগাছে পরিণত করে সেখান থেকে নতুন চারা তৈরি করেন তারা। জেলার আবহাওয়া, জমির উর্বরতা ভালো হওয়ায় উৎপাদন বেশ ভালো বলে দাবি তাদের। আমাদের দিনাজপুরে ওয়েদার ভালো হওয়ার কারণে আমরা এই জাতগুলো, নতুন যে জাতগুলো, বিদেশি যে জাতগুলো এখানে চাষিদেরকে দিচ্ছি। তারা এখানে আবাদ করছে, চাষি পর্যায়ে উৎপাদন হচ্ছে এবং উৎপাদন হয়ে এটা তারা কিন্তু বিদেশের স্বাদটা বাংলাদেশে বসে পাচ্ছে। হর্টিকালচার সেন্টারে থাকা 106টি জাতের মধ্যে 60টি বিদেশি, বাকিগুলো দেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ জাত। আমের চাষাবাদ সম্প্রসারণে আগ্রহী কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দিতে প্রস্তুত বলে জানান প্রতিষ্ঠানটির উপপরিচালক। এই এলাকার কৃষকদেরকে এই ফল বাগানে তারা মাঠে লাগানোর জন্য আমরা যে সম্প্রসারণ কার্যক্রম সেটা অব্যাহত রাখছি এবং আশা করছি যে আগামীতে দিনাজপুর জেলায় আগামীতে আরো ফলে সমৃদ্ধ হবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা আমাদের সম্প্রসারণ অব্যাহত রাখছি। আমের পাশাপাশি অ্যাভোকেডো, চেরি, স্ট্রবেরি, পেয়ারা, স্টার আপেল, কফি, মুসাম্বি, ম্যাঙ্গোস্টিন, বিলিশি, ডাবাটি কাভা ও রামবুটান ফলের চারাও আছে এখানেই। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। 2022 সালে চাঁদপুরের হায়ামচর উপজেলার লামচরি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে উদ্যোগ নেওয়া হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের। তবে পাউবোর ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়। এরই মধ্যে নতুন করে পাঠানো হয় প্রস্তাব। প্রায় 3.5 একর ভূমি অব্যবহৃত দেখিয়ে দুর্গাপুর ইউনিয়নের উত্তর আলগি মৌজায় জায়গা নির্ধারণ করা হয়। কৃষকদের অভিযোগ, এসব সব জমি 3 ফসলি। আমরা চাই না এই বিলে স্টেডিয়াম হোক, আমাদের জমি কৃষি জমি, দানি জমি থাকুক। এটা হাত জোর করে অনুরোধ করে কই আমরা এই জিনিসটা চাই না। আমরা কি খেয়ে বাঁচুক? আমাদের বাচ্চা কাচ্চা ছেলে ফেলে নিয়ে এই ফসল নিয়ে বাচ্চা আছি, আর এখন বলতেছে আমাদের এটা খেলার মাঠ করবেন। খেলার মাঠ দেন করবে, খেলার মাঠ খেললে ফেরও বাদ পাচ্ছেন, আমরা খেলতে যাবো, ফেরও বাদ না থাকলে আমরা খেলুন কেমনি? ফসলি জমি ছাড়াও স্টেডিয়াম নির্মাণের জন্য আরো অনেক জমি আছে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান। একটা পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গা আছে লামচুরিতে, আমার ইউনিয়নের মধ্যে, সেটাও বিবেচনা নেওয়া যেতে পারে। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু ডিউলাটা দিয়েছেন, সেখানে ওই জায়গাটাও করতে পারে যদি এখানে কৃষকদের কোনো আপত্তি থাকে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে জেনেও তা আমলে না নিয়ে ওই জমিতে কেন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে প্রশ্ন ছিল হায়ামচর উপজেলা চেয়ারম্যানের কাছে। সামান্য কিছু মানুষের ক্ষতি হলে বৃহৎ আকারের মানুষ উপকার পাবে। তো সামান্য কিছু মানুষের যদি ক্ষতি হয় তাহলে সারা হাঞ্চরবাসী এই 2.5 লক্ষ মানুষের উপকার হবে। সেজন্য আমাদের এই স্টেডিয়ামটা প্রয়োজন। প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষকরা যে এটি কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই 3 সদস্যের কমিটির থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। খাদ্য নিরাপত্তার স্বার্থে 2 ও 3 ফসলি কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম থেকে দুর্গাবর্দী পর্যন্ত ১.৫ কিলোমিটার সরকারি খাল আছে কেবল কাগজে কলমে। বাস্তবে এর কোনো অস্তিত্বই আর নেই। কৃষকরা জানান, আগে খাল থাকলেও গেল ১০ বছরে অন্তত ১৫টি স্থানে বাঁধ নির্মাণ করে রাস্তা বানিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। ফলে পানি সরবরাহ ও নিষ্কাশনের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে খালটি, যে কারণে অধিকাংশ সময়ই আশপাশের জমিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে এই ইউনিয়নের ৩টি মৌজার অন্তত ১,৫০০ বিঘা ৩ ফসলি জমি পরিণত হয়েছে ১ ফসলিতে। খালটা আমরা দখল করিয়া অনেক ঘরবাড়ি উঠে ফেলাইছে, এই জন্য আমাদের এই খালের কোনো পানি নামা নিষ্কাশন হয় না। খালটা যদি খনন করতো তাহলে আশা করি আমাদের জন্য ৩টা ফসল আমরা উৎপাদন করতে পারতাম। খাল দখলে জড়িতদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি সমস্যার। কিছু মহল তারা খালটারে বাদ দিয়ে আটকাই রাখছে, পানি নিষ্কাশন হতে পারে না এবং ঢুকতে পারে না। আমরা বারবার ডিসি অফিসে জানাইছি, আমাদের কোনো উপকার হয় না এই পর্যন্ত। বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন করা হলে রোষানলে পড়েন গণমাধ্যম কর্মীরাও। সবাই যে চুঙ্গা দিছে, চুঙ্গার থেকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি কালভেট বানাই দিছি। স্থায়ী করার জন্য সরকার যে কালভেটটা দিবে, আমি সেইভাবে সেই কালভেট বানাই আমি করে নিতেছি। সরকারের ভবিষ্যতে খাল খনন করে তার মনে হয় যে রাখবে, না রাখলে ভেঙে দিবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দাবি, খুব দ্রুতই খালটি উচ্ছেদ করে নেওয়া হবে পুনঃখননের উদ্যোগ। সেই সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দখলদারদের বিরুদ্ধেও। এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের সহায়তায় এবং যারা পানি উন্নয়ন বোর্ড আছে, এলজিডি আছে, এরা খাল খনন করে বা বিএডিসিও কিছু খাল খনন করে, কিছু খাল খনন করতে পারলে সেখানে পানি নিষ্কাশিত হতে পারবে এবং ফসল তখন চাষাবাদ করতে পারবে। যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে উচ্ছেদ সহ এবং যারা আপনার পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার ব্যবস্থা করব। এসব জমিতে ধান, পাট, গম সহ নানা ধরনের ফসল উৎপাদন হয়, তবে জলাবদ্ধতার কারণে এখন তা হুমকির মুখে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলে বিপর্যস্ত ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। গতকাল রাতেই আঘাত হেনেছে স্থলভাগে। ক্যাটাগরি 5 মাত্রার এই হ্যারিকেনের তাণ্ডব চলবে আরও অন্তত 2 দিন। টি-20 বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বারবাডোসে আঘাত হানার কথা থাকলেও দিক পরিবর্তন করে জ্যামাইকা, হাইতি, ডমিনিকান রিপাবলিক, গ্রেনাডা আর সেন্ট ভিনসেন্টে আছড়ে পড়েছে। অন্তত 90% বাড়িঘর আর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপজয়ী ভারত আর রানার্স আপ দক্ষিণ আফ্রিকা অবশ্য এখনও হোটেলবন্দি। বাড়ছে অপেক্ষা, বিজয়ীর বেশে কবে ফিরবেন রোহিত কোহলিরা এখনও চূড়ান্ত নয়। তবে সবাই সুস্থ নিরাপদে আছেন নিশ্চিত করেছে বিসিসিআই। এর মাঝে অন্তর্বর্তী কোচ ভিভিএস লক্ষণের অধীনে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ভারত ছেড়েছে নবীন ক্রিকেটারদের নিয়ে গড়া টি-20 দল, যেখানে শিরোপাজয়ী অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলেও ছিলেন শিবম দুবে, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরা। অনিশ্চয়তার মাঝে তাদের বদলি ক্রিকেটারও চূড়ান্ত করেছে বিসিসিআই। সাই সুদর্শন, জিতেশ শর্মা আর হর্ষিত রানা সুযোগ পাচ্ছেন। শুভমান গিলের নেতৃত্বে নতুন এই দলটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। 6 জুলাই যার প্রথম ম্যাচ। বিশ্বকাপ ফাইনাল উইকেটের মাটি খেয়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কেন এমন কাণ্ড দ্য হিটম্যানের, জানিয়েছেন নিজেই। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল বিশ্বকাপ জয়। যেহেতু এই ভেন্যুতে সেটা সম্ভব হয়েছে, তাই গ্রাউন্ডটাও আমরা জিতে নিয়েছি। সারা জীবনের জন্য যেন জয় করা ভেন্যুটাকে ধারণ করতে পারি, সে উদ্দেশ্যে এটা করা। অন্তত শুক্রবার পর্যন্ত ভারতীয় দলকে থাকতে হতে পারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন 4 ডিসিপ্লিনের 6 জন, কিন্তু ভাগ্য সহায় হয়েছে 2 জনের, তাও শুধু সাঁতার থেকে। প্যারিস অলিম্পিকের সুযোগ পেলেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক কন্টিনজেন্ট। এবার 4 ডিসিপ্লিনে 5 ক্রীড়াবিদ লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সবশেষ 2 আসর থেকে সংখ্যাটা কম, রিওতে 7 আর টোকিওতে গিয়েছিলেন 6 জন। সব ডিসিপ্লিনের লক্ষ্য নিজেদের আগের ফলকে ছাড়িয়ে যাওয়া, যেখানে স্কোর বা টাইমিংটা চ্যালেঞ্জ। সবশেষ যে 2 জন সাঁতারু অলিম্পিকে সুযোগ পেলেন তারা এখন 2 দেশে। ফিনার বৃত্তিতে বছরখানেক ধরে থাইল্যান্ডে সামিউল, বড় মঞ্চে চ্যালেঞ্জটাও বড়। অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
বিশ্ব সেরা, এখানে অনেক ভালো ভালো মানে সেরা দেশেরা প্লেয়াররা আসে এখানে, তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখার বা শেখারও আছে। তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছি, আবার নতুন কিছু একটা করার অপরচুনিটি, দুইটাই। আরেক সাঁতারু সোনিয়া খাতুন দেশে, তবে রাজধানী নয় বিকেএসপিতে। ঢাকায় সাঁতারের দৃষ্টিনন্দন স্থাপনা আছে দৃশ্যমান সুযোগ সুবিধা, তবু কিছুই কাজে আসছে না। ফেডারেশনের দাবি মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ক্যাম্প করার মতো অবস্থা নেই। বর্তমানে বিকেএসপিতে চলছে সোনিয়া সহ দেশের বাকি সাঁতারুদের ক্যাম্প। এটা আমাদের দুর্ভাগ্য আর কি। গত জুনিয়র ন্যাশনাল আমরা করলাম, এই ন্যাশনাল করতে আমরা পুলে পানি দিতে যে দেখি আপনার ডিপে পানি আসে না, তখন আমরা এমার্জেন্সি সে কাজ করে তারপরে গেমটা চালু করেছি। আপনার সুইমিং পুলের গ্যাসের লাইনটা দীর্ঘদিন কাটা। অলিম্পিকে এখনও অংশগ্রহণই বড় অভিজ্ঞতা আর প্রাপ্তি বাংলাদেশের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।